জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি ফরহাদ বিন নূর। দেশ নির্বাচনের জন্য প্রস্তুত নয় বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে পারেনি অন্তর্বর্তী সরকার। তার শঙ্কা, জুলাই ঘোষণাপত্রে সব রাজনৈতিক দল ঐক্যমতে পৌঁছাতে না পারলে নির্বাচন বিলম্ব হতে পারে। আমাদের প্রত্যাশা ছিল সবারই যে ল অ্যান্ড অর্ডারটা স্বাভাবিক হওয়া, আমাদের যে পুলিশিং সিস্টেমটা সেটা একটা স্বল্পমেয়াদী সংস্কারের মধ্যে দিয়ে গিয়ে সক্রিয় হওয়া, সেটার কিছুটা উন্নতি ঘটেছে, কিন্তু আমাদের প্রত্যাশিত জায়গায় বা জননিরাপত্তার জায়গাটা এখনও নিশ্চিত করা যায়নি। এই এখন যে ল অ্যান্ড অর্ডার সিস্টেম বা পুলিশিং ব্যবস্থা, ঠিক এই অবস্থায় কিন্তু আসলে একটা জাতীয় নির্বাচন সম্ভব নয় বাংলাদেশে, আমি মনে করি। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সরকারে কিছু বিএনপি বিদ্বেষী উপদেষ্টা রয়েছে যারা দলটির প্রতি হিংসাত্মক মনোভাব প্রদর্শন করছেন। কিসের ভয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হচ্ছে না সে প্রশ্ন তোলেন তিনি। ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজিত ইফতার বিতরণ অনুষ্ঠানে রুহুল কবির রিজভী আরও বলেন, আওয়ামী লীগ সিন্ডিকেট কেন গ্রেপ্তার হয় না তার জবাব সরকারকে দিতে হবে। তার অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঠিকভাবে কাজ করছে না। রিজভী বলেন, প্রশাসন দিয়ে নাগরিক স্বাধীনতা কেড়ে নিয়েছিল শেখ হাসিনা। সরকারের মধ্যে যাতে স্বৈরাচারের বৈশিষ্ট্য না আসে সেদিকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। জনগণ 17 বছর ধরে ভোট দিতে পারেনি। জনগণের পক্ষ থেকে দাবি যে কবে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু এই সরকার ওই ডেটটা দিতে নারাজ। বহুদিন বলার পর মাস বলেছেন ডিসেম্বর, কিন্তু সরকার তো তারিখও বলতে পারে যে অত তারিখ বা অত তারিখের মধ্যে, কেন বলেন না? কিসের ভয়? বিএনপির কথা শুনলে পরে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টারা গোস্বা হন। গণতন্ত্র এবং উদার বাণিজ্যের অগ্রগতি নিশ্চিত করতে অংশীদারদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় বিএনপি। বৃহস্পতিবার কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে একথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইফতার আয়োজনে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ ঢাকায় কর্মরত 23 দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন। ইফতার পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্র, জবাবদিহিতা, আইনের শাসন, সুশাসন, ন্যায় বিচার এবং মানবতার সমুন্নত রাখার জন্য বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের রাজনৈতিক ভাগ্য কেবল জনগণই নির্ধারণ করবে বলেও উল্লেখ করেন দলের মহাসচিব। The Bangladesh Nationalist Party remains committed to upholding democracy, accountability, rule of law, good governance, justice and human rights in light of the UN Charter. We want to work closely with our partners to ensure the collective progress of our region through democracy and liberal trade partnerships. We also want to ensure that Bangladesh's political fate will be decided by only its people. নতুন বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। এমনটাই মন্তব্য করেন দলের কেন্দ্রীয় নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীতে সাংবাদিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, বিগত আন্দোলনে সংগ্রামের সাংবাদিকদের বড় ভূমিকা ছিল, আগামীতেও সেটি অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করেই আগামী নির্বাচন করতে হবে। এছাড়া 24-এর আন্দোলনের মাধ্যমে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে মানুষ, তা মাত্র 6 মাসের ব্যবধানে অনেকটাই ফিকে হয়ে এসেছে বলেও মন্তব্য জামায়াতের এই নেতার। যাহা সত্য তাহাই বলবো, যাহা মিথ্যা তাহাই লিখবো, যাহা মিথ্যা মিথ্যা বলবো। কারণ আপনাদের কলম হাজার লক্ষ মানুষের কাছে চলায়। আসুন শক্তির সংগ্রাম আমরা একাত্ম হই। আমরা একটিবার এক্সপেরিমেন্টালি বাংলাদেশকে কাঙ্ক্ষিত বাংলাদেশে রূপান্তরিত করতে পারি কিনা সেই ব্যাপারে ঐক্যবদ্ধ হই।
প্রধান উপদেষ্টা বলেছেন ৬ কমিশনের সুপারিশ করা সংস্কারের বিষয়ে সংলাপ শেষ হওয়ার পর রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করবে। এই সনদের কিছু অংশ বাস্তবায়ন করবে অন্তর্বর্তী সরকার, বাকিগুলোর দায়িত্ব রাজনৈতিক সরকারের। জুলাই সনদ পথ দেখাবে বলেও জানান তিনি। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে প্রাক্তন 2 মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মিলাম ও ডেনি লোভিচ সৌজন্য সাক্ষাৎ করেন। ঘণ্টাব্যাপী বৈঠকে অধ্যাপক ইউনূস কূটনীতিকদের বলেন, যদি রাজনৈতিক দলগুলো ভোটের আগে কম সংস্কার চায় তাহলে নির্বাচন ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে, আর যদি একটু বেশি সংস্কার চায় তাহলে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। এ সময় ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূতের উপরাষ্ট্রদূত জন ডেনিলোভিচ বলেন, ভুয়া সংবাদ এবং বিভ্রান্তিকর হুমকি মোকাবেলায় বাংলাদেশের ইতিবাচক বক্তব্য এবং গুরুতর প্রচেষ্টা প্রয়োজন। বৈঠকে বাংলাদেশ মার্কিন সম্পর্ক, রোহিঙ্গা সংকট এবং অন্তর্বর্তী শাসন আমলে চুরি হওয়া কোটি কোটি ডলার পুনরুদ্ধার, সার্ক পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা নিয়েও আলোচনা করা হয়। আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা সেই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। ব্রিটিশ গণমাধ্যমকে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডক্টর ইউনূস বলেন, হঠাৎ করে একটি দেশকে আদর্শ দেশ বানানো সম্ভব নয়। বহু বছর ধরে চলে আসা বিষয়গুলো থেকে বের হতে সময় লাগবে। আইনের শাসন প্রতিষ্ঠার কাজ করছে তার সরকার। তিনি আরও জানান, ছাত্রদের উপর শেখ হাসিনার নৃশংস হত্যাযজ্ঞের বিচারের দাবিতে রাস্তায় বিক্ষোভে নেমেছেন হাজারো মানুষ। দেশের অর্থনীতিকে প্রাধান্য দিয়ে অন্তর্বর্তী সরকার এগিয়ে যাচ্ছে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। সমাজে বৈষম্য জিইয়ে রেখে ঐক্যের ডাক দেয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গোপীবাগে রামকৃষ্ণ মিশনে শ্রী রামকৃষ্ণ দেবের 190তম জন্মতিথি ও স্বামী বিবেকানন্দের বাংলাদেশে আগমনের 125তম বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন। তিনি আরও বলেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে অনেক বড় চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব। এ সময় ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে গিয়ে দেশ ও মানুষের কল্যাণে সব ভেদাভেদ ভুলে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি। এই যে ঐক্যের কথা আমরা বলি, আসলে সমাজে বৈষম্য জিয়ে রেখে তো আপনি ঐক্যের ডাকটা দিতে পারবেন না। আপনাকে সত্যিকার অর্থেই প্রত্যেকটা জায়গা থেকে বৈষম্য সরাতে হবে এবং তারপরেই আপনি ন্যায় বিচার আর ঐক্যের কথা বলতে পারবেন। ঐক্যের ডাক দেওয়া সহজ, কিন্তু ঐক্য প্রতিষ্ঠা করা সহজ না। তার কারণ হচ্ছে বিভক্তিটা করি আমরা নিজের স্বার্থ সিদ্ধির জন্য। তো আমাদের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থগুলো এমনভাবে গ্রথিত হয়ে গেছে, সত্যিকার অর্থেই ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করা অনেক সময়ই সম্ভব হয়ে ওঠে না। নির্বাচন কমিশন থেকে এনআইডি সেবা সরিয়ে নেয়ার প্রতিবাদে অবস্থান কর্মসূচি করেছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। দাবি না মানলে 13 মার্চ থেকে দেশব্যাপী নির্বাচন অফিসে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছেন ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে এনআইডি উইংসের কর্মকর্তা কর্মচারীরা সিএসি কক্ষের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। পরবর্তীতে এসব বিষয়ে কর্মকর্তা কর্মচারীদের আশ্বস্ত করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি সরকার। শিগগিরই ইসি থেকে লিখিত চিঠি পাঠানো হবে। এর আগে 4 মার্চ স্বাধীন সিভিল রেজিস্ট্রেশন কমিশনের মাধ্যমে এনআইডি সেবা কার্যক্রম পরিচালনার কথা জানায় সরকার। এরই মধ্যে সিভিল রেজিস্ট্রেশন কমিশন অধ্যাদেশ 2025 জারি করেছে রাষ্ট্রপতি।
এখনো চূড়ান্ত সিদ্ধান্ত গভর্নমেন্ট নেয় নাই। গভর্নমেন্টের আমি যা বুঝেছি, যতটুকু জেনেছি, ওনারা বিষয়টা পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে রাখছে। এখনো একটা আলাপ আলোচনা চলছে। আমাদের পক্ষ থেকেও প্রতিনিধিকে ওনারা ডাকছিলেন মিটিংয়ে। এখন আপনাদের যে কনসার্ন যেটা সৃষ্টি হয়েছে, এটা আমরা সরকারকে জানাবো এবং আমি বিশ্বাস করি আপনাদের এই যে আমাদের যে মতামত, এগুলাকে গুরুত্ব দিয়ে সরকার একটা বাস্তব সব কিছু পরিস্থিতি সব কিছু বিবেচনায় নিয়ে একটা সুচিন্তিত সিদ্ধান্ত সরকার নেবে। রাজনৈতিক দলগুলোকে তথ্য অধিকার আইনের আওতায় আনার পরামর্শ দিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি বলেন, অতীতে আতাত করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, সেজন্যই তথ্য প্রকাশে অনীহা ছিল। বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডির টিআইবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে তথ্য কমিশনের কার্যকারিতা ও আইনের সংশোধনী নিয়ে বেশ কিছু সুপারিশ করা হয়। বলা হয়, বিদ্যমান আইনে দেয়া তথ্যের ক্ষেত্রে কোনো সময়সীমা নির্ধারিত নেই, তাই কমপক্ষে 7 দিন এবং আপিল আবেদনকারীদের 24 ঘন্টার মধ্যে তথ্য প্রদানের বিধান রাখার সুপারিশ করে ফোরাম। তথ্য কমিশনকে সাংবিধানিক সংস্থা করার তাগিদ দিয়ে দুদক সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, এখনও কেন তথ্য কমিশন গঠিত হলো না, সেই জবাব দেবে অন্তর্বর্তী সরকার। আতাত করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, অতীতেও সেবারও করা হয়েছিল। তো আমি জানতে চেয়েছিলাম কে কার নাম প্রস্তাব করেছে। তখন ক্যাবিনেট ডিভিশন থেকে বলা হয়েছে এটা দেওয়া যাবে না, এটা ব্যক্তিগত গোপনীয় তথ্য। যদিও এই নামগুলো প্রস্তাব করার কথা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল এবং পেশাজীবী সংগঠন। আমরাও কিন্তু প্রস্তাব করেছি রাজনৈতিক দলকে তথ্য অধিকার আইনের অধীনে আনার জন্য। সো আমি অনুরোধ করব আমরা একটু সাহসিকতা প্রদর্শন করি, এটা গুরুত্বপূর্ণ। কারণ তাহলে এর মাধ্যমে কিন্তু রাজনৈতিক দল যদি স্বচ্ছ জবাবদিহি না হয়, তাহলে কিন্তু অতীতে যা ঘটেছে তাদের পুনরাবৃত্তি ঘটতে পারে। অতএব আমার অনুরোধ থাকবে, একটি জিনিস নিশ্চিত করতে হবে, যাতে আগের যে দৃষ্টান্ত স্থাপিত হয়েছিল, একটা পর্যায়ে এসে তথ্য কমিশন দলীয় ক্যাডার দ্বারা পরিচালিত হয়েছে। এখন নেতৃত্ব পর্যায়ে ছিলেন দলীয় ক্যাডার, এমন একটা পর্যায়ে ছিল। এই অবস্থা হবে না অন্তর্বর্তীকালীন সরকারের হাতে, সেটা আমরা আশা করতেই পারি। যারা মব সৃষ্টি করবে তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পল্টনে ট্যুরিস্ট পুলিশের হেডকোয়ার্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি আরও বলেন, বিশৃঙ্খলা দমনে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যেই জায়গায় হচ্ছে আমরা কিন্তু সাথে সাথে তাদের আইনের আওতায় নিয়ে আসতেছি। এ ব্যাপারে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনি দেখবেন যে ইভেন পুলিশের উপরেও আক্রমণ হচ্ছে। এইগুলি ক্ষেত্রে আপনারা জনগণকে একটু সচেতন করতে হবে। জনগণ এত উচ্ছৃঙ্খল হয়ে গেলে কিন্তু অনেক সময় সমস্যা হয়। মানে বাহিনী দিয়ে তো সবসময় কন্ট্রোল করা যায় না। এর ক্ষেত্রে যেমন ধরেন আমাদের ছেলে মেয়েদের কন্ট্রোল করার জন্য মা বাবা তারা একটা বড় ভূমিকা পালন করে। 15 রমজান থেকে রাজধানীর গুলিস্তান সদরঘাট সড়কে কোনো হকার বসতে দেয়া হবে না বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। একই সঙ্গে রাস্তায় কোনো পরিবহন পার্কিং করতে দেয়া হবে না বলেও তিনি জানান। বৃহস্পতিবার দুপুরে নৌ পরিবহন মন্ত্রণালয়ে ঈদ উপলক্ষে প্রস্তুতি সভায় এই কথা জানান উপদেষ্টা। একই সাথে লঞ্চে অহেতুক তল্লাশি না করার নির্দেশ দেন তিনি। এ ব্যাপারে লঞ্চ মালিকদের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। 15 রমজান রাত থেকে বাল্কহেড ও স্পিড বোট চালানো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায়। এ সময় নৌ পরিবহন উপদেষ্টা বলেন, নির্ধারিত ভাড়া না মানলে নৌযানের রুট পারমিট বাতিল করা হবে, ফেরিতেও থাকবে কড়াকড়ি। গোলাপশাহ বাজার থেকে শুরু হয় সদরঘাট পর্যন্ত একটা এমন বিশৃঙ্খল অবস্থা হয় যে কেউ 3টার সময় রওনা হলেও লঞ্চ ধরতে পারে না 7টার সময়। 15 রমজান থেকে এই যা বলা হয়েছে এগুলো কার্যকর শুরু হবে। তার মধ্যে প্রথম কথা যেটা বলেছি, 0 পয়েন্ট থেকে সদরঘাট এই রাস্তা উন্মুক্ত রাখতে হবে। যত্রতত্র বাস, 3টা বাস একসাথে দাঁড়িয়ে বন্ধ করতে পারবে না। এবারে স্বাধীনতা পদক মুক্তিযুদ্ধে সর্বাধিনায়ক MAG ওসমানী, পপ সম্রাট আজম খান,
কবি আল মাহমুদ সহ 7 জনকে দেওয়ার ঘোষণা এসেছে। এছাড়া তালিকায় আছেন ব্রাকের প্রতিষ্ঠাতা ফজলি হাসান আবেদ, ভাস্কর নভেরা আহমেদ ও বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ। 6 জনই পাচ্ছেন মরণোত্তর পুরস্কার, তবে স্বাধীনতা পুরস্কার নেবেন না বলে এক বিবৃতিতে জানিয়েছেন বদরুদ্দিন উমর। পুরস্কারের তালিকায় তার নাম আসায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে ইতিহাসবিদ বদরুদ্দিন উমর জানান, আগেও তিনি কখনো কোনো সরকারি বেসরকারি পুরস্কার গ্রহণ করেননি, এবারও গ্রহণ করবেন না বলে তিনি জানান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলির বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান সরকারকে জুলাই গণহত্যার বিষয়টি আন্তর্জাতিক অপরাধ আদালতে উত্থাপনের আহ্বান জানিয়েছেন। জবাবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাইয়ের নৃশংসতার বিষয়টি আইসিসিতে পাঠাবে কিনা বাংলাদেশ শিগগিরই সিদ্ধান্ত নেবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ টবি ক্যাডম্যান। তিনি বলেন, কিছু পলাতক অভিযুক্তকে বিদেশি রাষ্ট্র রক্ষা করার কারণে আন্তর্জাতিক অপরাধ আদালতের সহযোগিতা প্রয়োজন। ক্যাডম্যান এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনি কাঠামো সংশোধনের পরামর্শ দিয়েছেন। অধ্যাপক ইউনূস আইসিসি প্রসিকিউশন টিমের কাজের প্রশংসা করে বলেন, সুষ্ঠু ও ন্যায় বিচার নিশ্চিত করতে অবশ্যই সর্বোচ্চ আন্তর্জাতিক মান সমুন্নত রাখতে হবে। 2016 সালে কল্যাণপুরে জাহারবাড়ির একটি ভবনে জঙ্গি অভিযান স্টার্ন 26 পরিচালনা করেছিল পুলিশের বিভিন্ন ইউনিট। সেই অভিযানে নিহত হন 9 যুবক, যার পুরোটাই জঙ্গি নাটক বলে জানায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। দেশের বিভিন্ন স্থান থেকে ধরে এনে জাহার বাড়িতে রাখা হয়েছিল তাদের, পরে নাটক সাজিয়ে হত্যা করা হয় তাদের। 9 যুবককে হত্যার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, মিরপুরের সাবেক সহকারী কমিশনার জসিম উদ্দিন মোল্লাকে জিজ্ঞাসাবাদের জন্য 24 মার্চ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার দুপুরে শুনানি শেষে একথা জানান ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম। দুই 2016 সালে মিরপুরের জাহাজবাড়ি নামক একটি ভবনে ইসলামী মনোভাবাপন্ন যুবকদেরকে বেআইনিভাবে গ্রেফতার করে এই বাড়ির একটি ফ্ল্যাটে আটক রাখা হয়। ঊর্ধ্বতন কর্মকর্তার প্রত্যক্ষ নির্দেশে এবং প্ররোচনায় এই 9 জন ইসলামী মনোভাবাপন্ন যুবককে গুলি করে হত্যা করা হয়। এই অভিযোগে সাবেক আইজিপি AKM শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া এবং সাবেক অ্যাসিস্ট্যান্ট কমিশনার মিরপুর জসিম উদ্দিন মোল্লা, এই 3 জনকে মাননীয় ট্রাইব্যুনালে আমরা আবেদন করেছিলাম এই মামলায় গ্রেফতার দেখানোর জন্য। আমাদের আবেদনটি মাননীয় ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন। এক যুগ পর বিদেশে অর্থ পাচারের মামলায় আপিল বিভাগ থেকে খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন। খালাসের পর আইনজীবীরা বলেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই মামলাটি করা হয়েছিল। অর্থ পাচারের মামলায় 2009 সালে তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে মামলা করে দুদক। 2013 সালে তারেক রহমানকে খালাস দিয়ে গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছরের সাজা ও 20 কোটি টাকা অর্থদণ্ড দেয় বিচারিক আদালত। পরে হাইকোর্ট 2016 সালে ব্যবসায়ী মামুনের সাজা বহাল রাখে। একই সঙ্গে তারেক রহমানকেও দণ্ডিত করা হয়। গেল বছরের 5 আগস্টে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন গিয়াসউদ্দিন আল মামুন। আপিল নিষ্পত্তি করে ওই ব্যবসায়ীর সাজা বাতিল করে হাইকোর্ট। মামলা বাতিল করায় তারেক রহমানও খালাস পান। হাইকোর্টের রায় বৃহস্পতিবার বহাল রেখেছেন আপিল বিভাগ। এর মধ্য দিয়ে 21শে আগস্ট এবং দুর্নীতির মামলা সহ সব দণ্ড থেকে খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই মামলায় কোনো সাবস্টেন্স নাই। এই দুদক যে মামলাটা করেছে, এই মামলাটা দুদকের করার কোনো অথরিটি নাই এবং আইনগতভাবে এবং অচল, যার ফলে অ্যাপিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ পুঙ্খানুপুঙ্খানু বিচার করে এই মামলায় জনাব তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনকে এই মামলার দায় হতে অব্যাহতি দিয়েছেন
এবং বলেছেন যে তাদের যে যথাযোগ্য মর্যাদা যে মানহানি হয়েছিল সেটাকেও ফেরত দেওয়া হয়েছে। প্রায় ৪২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও তার স্ত্রী আইরিন মালবিকা মুনশির নামে আলাদা দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার দুপুরে মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেন। মামলায় টিপু মুনশির বিরুদ্ধে ৫,৯০,২৭,৬১২ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ১১টি ব্যাংক হিসাবে ১২,৫৮,৫৮,৪৫০ টাকার লেনদেনের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক। আরেক মামলায় টিপু মুনশির স্ত্রীর বিরুদ্ধে ৪,১৮,২৩,৭৩০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া টিপু মুনশির ২ মেয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে দুদক। গত বছরের ২৯ আগস্ট রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার হন টিপু মুনশি। টিপু মুনশি প্রাক্তন মন্ত্রী, বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয় মন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালীন সময়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে ৩২,১৮,০০,০০০ টাকারও বেশি অস্বাভাবিক লেনদেন এবং অসাধু উপায়ে অর্জিত মানি লন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম সহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের আইনের আওতায় আনতে ৭২ ঘন্টার আলটিমেটাম দিয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে মোহাম্মদ মুশতাক তাহমিদ বলেন, হামলায় জড়িতদের সন্ত্রাসী হিসেবেই দেখছেন তারা। তিনি আরও বলেন, বুধবারের ঘটনায় ছাত্রদলের কয়েকজন নেতা উপস্থিত ছিল, তবে এদের মধ্যে আহমদ শাকিল ও মাস্টুর হামলা করেছে। তারা দুজনেই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। মুশতাক তাহমিদ বলেন, হামলাকারীরা ছাত্রদলের নেতা হতে পারে না, তারা সন্ত্রাসী। বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন পদত্যাগ না করায় কর্মবিরতি পালন করেছেন কর্মকর্তারা। কর্মকর্তারা জানায়, বিএসইসির চেয়ারম্যান ও কমিশনাররা পদত্যাগ না করা পর্যন্ত কর্মবিরতি চলবে। আজ কার্যালয়ে চেয়ারম্যান বা কমিশনের কেউ আসেননি, তবে কর্মকর্তা ও কর্মচারীরা অফিসে অবস্থান করছেন। এর আগে বুধবার সংবাদ সম্মেলনে কর্মবিরতি পালন করার ঘোষণা দেয় বিএসইসির অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যালয়ের ভেতরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। এক শ্রেণীর অসাধু মজুতদার পাট শিল্পকে অস্থিতিশীল করে রেখেছে। এর জন্য $5 বিলিয়ন সম্ভাবনাময় বাজার আটকে আছে $1 বিলিয়ন। এমন মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বৃহস্পতিবার সকালে রাজধানীর খামারবাড়িতে জুট ডাইভার্সিফিকেশনের প্রমোশন সেন্টারে জাতীয় পাট দিবস উপলক্ষে বহুমুখী পাট পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় উপদেষ্টা আরও বলেন, দেশের পাট শিল্পের সম্ভাবনা 10% ব্যবহার হচ্ছে না। তিনি বলেন, বাজারের ব্যাগের কাপড় সরবরাহে উপজেলা পর্যায়ে উদ্যোক্তা গড়ে উঠতে পারে, আর এজন্য প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত সরকার। শিল্প উদ্যোক্তাদের পক্ষ থেকে কোনো বায়বীয় উদ্যোগ নয়, সঠিক পদক্ষেপ নিলে প্রণোদনা সহ সরকার সব সহায়তা দিবে বলেও জানান উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আন্তর্জাতিক বাজারে আমরা আমাদের পাট পণ্য বিক্রয়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি ভঙ্গের কারণে এবং অতিমূল্যের কারণে আন্তর্জাতিক ক্রেতাসমূহ আমাদের কাছ থেকে সরে যেতে শুরু করে এবং এই ক্ষুদ্র মজুতদারির ফলে পাট পণ্য যে এখনো যে মূল্যটা কৃষকরা পাচ্ছে না, কিন্তু এই মজুতদাররা শিল্পকে একটা আনসাস্টেইনেবল একটা পজিশনে নিয়ে যাচ্ছে। সো আমার মনে হয় সেটাও পরিবর্তন হওয়া দরকার। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজি ইপিজেডে ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে সিদ্ধিরগঞ্জের আদমজি এলাকায় এই ঘটনা ঘটে। এতে স্থানীয় সাংবাদিক সহ অন্তত 10 জন আহত হয়েছে। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। স্থানীয়রা জানান, একটি পোশাক কারখানার নিয়ন্ত্রণ নিয়ে নারায়ণগঞ্জ মহানগরের ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 6 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন গ্রুপের মধ্যে কয়েক
দিন ধরে উত্তেজনা চলছিল। এর জেরে বৃহস্পতিবার বিকেলে দুই পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রমজান উপলক্ষে রাজধানীতে চলছে সিটি গ্রুপের বিশেষ মূল্য ছাড়ে পণ্য বিক্রি। প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত 19টি পণ্য বিক্রি করছে দেশের অন্যতম বৃহৎ ভোগ্য পণ্য বাজারজাতকারী এই শিল্পগোষ্ঠী। রাজধানীর মতিঝিল, শাপলা চত্বর, জাতীয় প্রেস ক্লাব, শ্যামলী বাসস্ট্যান্ড, মিরপুর 2 সহ রাজধানীর 15টি স্থানে সিটি গ্রুপের ট্রাকের মাধ্যমে 2 থেকে 4 লিটার সয়াবিন তেল, প্রয়োজনীয় মতো চিনি, মসুর ডাল, ছোলা সহ নিত্য প্রয়োজনীয় এসব পণ্য কিনছেন ক্রেতারা। পুরো রমজান মাস জুড়ে বাজারের চেয়ে কম দামে সিটি গ্রুপের বিশেষ মূল্য ছাড়ে পণ্য পেয়ে খুশি ক্রেতারা। তারা বলছেন, বিশেষ সময়কে কেন্দ্র না করে সারা দেশে সারা বছর এই আয়োজন থাকুক। সেই সাথে পণ্যের তালিকা আরও বাড়ানোর আহ্বান জানান ক্রেতারা। বাজার আছে একটু ভালো আর কি, বাজারে হলো 195 টাকা সেই তেল আর কি, এখানে হলো 172 টাকা পাওয়া যাচ্ছে। এটা বাজার তুলনায় এখানে সাশ্রয়ী মূল্য আছে, সেই অনুযায়ী আমি আমার প্রয়োজন কিছু জিনিস ক্রয় করলাম। সিটি গ্রুপের মতো অন্য অন্য বাংলাদেশের যেসব কোম্পানি আছে, রোজার মাস না 12 মাস তাদের এই ধরনের কার্যক্রমের দরকার আমাদের সকলের জন্য। এখানে সিটি গ্রুপের পক্ষ থেকে এমআরপি রেট থেকে কম আমরা ন্যায্য মূল্য প্রোডাক্ট বিক্রি করতেছি। একজন কাস্টমার 18টা পণ্য এখানে পাচ্ছে, তাদের ইচ্ছা মতো যে কোনো প্রোডাক্ট এখান থেকে নিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে। ঊর্ধ্বগতির বাজারে নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে দেশের বিভিন্ন জেলায় চলছে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম, যেখানে বাজারের তুলনায় কম দামে পণ্য কিনতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এক পর্যায়ে ঘটে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা। টিসিবির পণ্য কিনতে বৃহস্পতিবার সকাল থেকে নাটোরের চক্রামপুর এলাকায় তৈরি হয় দীর্ঘ লাইন। এ সময় ভিড় ঠেলে পণ্য কিনতে গেলে তৈরি হয় হট্টগোল। রীতিমতো মারামারি শুরু হয় লাইনে দাঁড়িয়ে থাকা নারী পুরুষের মাঝে, যেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম অবস্থা পুলিশের। বগুড়ার 5টি পয়েন্টে চলছে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম। প্রতিটি ট্রাক থেকে 400 জন পণ্য কিনতে পারলেও প্রতিদিনই ভিড় করেন কয়েকশো গুণ বেশি মানুষ। পণ্য বিতরণ শুরুর পর ক্রেতাদের মাঝে শুরু হয় ধাক্কাধাক্কি, পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেশের বাইরের খবর। যুক্তরাজ্যে সফরে গিয়ে স্বাধীনতাকামী গোষ্ঠী খালিস্তানিদের বিক্ষোভের মুখে পড়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ সময় তার উপর হামলার চেষ্টা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে এমন তথ্য। ইতোমধ্যে এস জয়শঙ্করের উপর হামলার চেষ্টার ফুটেজও বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এটিকে নিরাপত্তা লঙ্ঘনজনিত উস্কানিমূলক কর্মকাণ্ড আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মূলত বুধবার রাতে লন্ডনে চ্যাথাম হাউস থিঙ্ক টঙ্কের একটি অনুষ্ঠান শেষে ফেরার পথে এই হামলার ঘটনা ঘটে। এ সময় জয়শঙ্করের কনভয়ের সামনেই ভারতীয় জাতীয় পতাকা ছিঁড়ে ফেলেন ক্ষুব্ধ খালিস্তানিরা। ঘূর্ণিঝড় আলফ্রেডের প্রভাবে দমকা হাওয়া সহ ভারী বর্ষণ শুরু হয়েছে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে। শনিবার সকাল নাগাদ ঘূর্ণিঝড়টি কুইন্সল্যান্ডের রাজধানী ব্রিসবন শহরে আঘাত হানতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। ক্যাটাগরি 2 মাত্রার এই ঘূর্ণিঝড়টি শুক্রবার সন্ধ্যায় আঘাত হানার কথা থাকলেও ক্রমেই দুর্বল হয়ে আসছে তা। যদিও ক্ষয়ক্ষতি এড়াতে প্রস্তুতি রয়েছে ব্রিসবনের লাখো মানুষ। এরই মধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে শহরটির বিমানবন্দর, শিক্ষা প্রতিষ্ঠান ও গণপরিবহন। 1974 সালের পর এবার বিরল ঘূর্ণিঝড় দেখতে যাচ্ছে ব্রিসবনের বাসিন্দারা। দক্ষিণ কোরিয়ায় সামরিক মহড়ার সময় ভুলবশত আবাসিক বাড়িতে বোমা বর্ষণে আহত হয়েছে অন্তত 8 জন, যাদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। বৃহস্পতিবার উত্তর কোরিয়ার সীমান্তের কাছে পোচিয়ান শহরে সামরিক মহড়া করছিল দক্ষিণ কোরিয়া। সে সময়
KF-16 এয়ারক্রাফট থেকে বেশ কয়েকটি বোমা হামলা হয়। এর মধ্য থেকে একটি বোমা বিস্ফোরিত হলে হতাহতের ঘটনা ঘটে। পরে তাৎক্ষণিকভাবে বোমা নিষ্ক্রিয়কারী দল এসে বাকি বোমাগুলো নিষ্ক্রিয় করে। এ ঘটনায় বসতবাড়ি ছাড়াও একটি গির্জাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় দেশটির বিমান বাহিনী। স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের উপকূল থেকে 58 জন অভিবাসন প্রত্যাশীর একটি দলকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর তাদের গ্র্যান্ডফিয়ার আরগুইন বন্দরে নিয়ে যাওয়া হয়। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রস জানিয়েছে অভিবাসীদের মধ্যে এক নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তর পশ্চিম আফ্রিকার আটলান্টিক উপকূল স্প্যানিশ দ্বীপপুঞ্জে অবৈধ অভিবাসন প্রত্যাশীদের সমস্যায় ভুগতে হচ্ছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে গেল বছর স্পেনে অবৈধ অভিবাসীদের 73% এসেছে এই রুটে, আর চলতি বছরে ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসী এসেছে 7,000-এর বেশি। সব জিম্মিদের অবিলম্বে মুক্তি দিতে হামাসকে শেষবারের মতো সতর্কবার্তা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে গাজা যুদ্ধের অবসানে হামাসের সঙ্গে সরাসরি আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ তথ্য হোয়াইট হাউস নিশ্চিত করার পরই ট্রাম্পের হুমকির খবর এসেছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ ট্রাম্প বলেন, জীবিত ও মৃতদের সব জিম্মিদের অবিলম্বে মুক্তি না দিলে এবং গাজা উপত্যকা হামাস ছেড়ে না গেলে তাদের সবাইকে মরতে হবে। তিনি আরও বলেন, ইসরায়েলকে সব ধরনের সহায়তা দেয়া হবে। হামাস যুক্তরাষ্ট্রের কথা না শুনলে তাদের একজন সদস্য নিরাপদ থাকবে না। এদিকে গাজার সংকট নিয়ে হামাসের সঙ্গে সরাসরি আলোচনা করতে কাতারে গেছেন মার্কিন বিশেষ দূত অ্যাডাম হবেয়াল। 1997 সালের পর প্রথমবারের মতো গোষ্ঠীটির সঙ্গে সরাসরি আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon.tv।